ভোরের স্নিগ্ধ আলোর রেশ খোলা জানালার পর্দার ফাঁক গলে চোখমুখ জুড়ে পতিত হতেই চোখ মেলে তাকালো মেয়েটা। সারা রাত্রিব্যাপী যেন এই আশায় ঘুম ধরেনি চোখে যে কখন সকাল হবে। তাই তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যেন মস্তিষ্কে পৌঁছে গেছে, তোমার জাগার সময় হয়ে গেছে, উঠে পড়। দেরিতে ঘুম থেকে ওঠা মেয়েটা আজ পাখি ডাকা ভোরেই জাগ্রত হলো। কোনো ব্যস্ততা না থাকা মেয়েটাকেও আজ ব্যস্ততায় ঘিরে ধরল। বিছানা ছেলে জলদি ওয়াশরুমে ছুটল, গোসল শেষ করে একেবারে বেরোলো। রুমে ফিরে আলমারির সমস্ত পোশাক বের করল। কী পরবে তা যেন বুঝতে ব্যর্থ তার অস্থির মন। আয়নার সামনে গিয়ে একটা পোশাক সামনে ধরে দেখছে আর একটা করে দেখে দিচ্ছে। পছন্দের পোশাকগুলোও আজ অপছন্দের তালিকায় যুক্ত হলো। এক একটা দামি পোশাক সামনে ধরার পর মনে হচ্ছে এটা ওই ছেলেটার পছন্দ হবে না। সামান্য তার বাবা চাচার টাকা আছে বলেই ছেলেটা তাকে প্রত্যাখ্যান করতে চায়। তাহলে এত দামি পোশাক শরীরে জড়ালে হয়তো ভাববে সে শো অফ করতে গেছে বা টাকার গরম দেখাচ্ছে। এসব ভেবেই উৎফুল্ল মনটায় যেন একটু ভাটা পড়ল। বেছে বেছে সবচেয়ে কম দামি একটা থ্রি পিস খুঁজে বের করে সামনে ধরল। তাও যেন মন মতো হলো না। শেষ পর্যন্ত কি পড়বে বুঝতে না পেরে মুখ ফুলিয়ে বিছানার উপর বসে পড়ল। মনে মনে কিছু একটা চিন্তা করে বিছানা থেকে উঠে দৌড়ে বেরিয়ে বড় আম্মুর রুমের দিকে ছুটে গেল। দরজায় নক করতেই ভেতরে যাওয়ার অনুমতি পেল। ভিতরে প্রবেশ করতেই দেখল তার বড় আম্মু বিছানা গুছিয়ে রাখছে, আর তার বড় আব্বু পাশেই বসে আছে। রিমি বেগম মেয়ের পানে এক ঝলক তাকিয়ে পুনরায় কাজে মন দিল। রুমে বড় আব্বুকে দেখে মেয়েটার মন একটু ভীত হলো, তবুও সাহস জুগিয়ে বলে উঠল, ও বড় আম্মু, আমাকে একটা শাড়ি দেবে তোমার থেকে? মেয়ের মুখের এমন আবদার শুনে রিমি বেগম আর আরহান সাহেব দুজনেই আশ্চর্য হলেন। এই মেয়েকে তো জীবনেও তারা শাড়ি পরতে দেখেননি, আর আজ এত সকাল সকাল উঠে শাড়ি পরতে চাইছে কেন? রিমি বেগম কিছু বলার আগেই আরহান সাহেব শুধালো, শাড়ি পরে কোথাও যাবে নাকি অর্থী আম্মু? বড় আব্বুর প্রশ্ন শুনে একটু ঘাবড়ালো অর্থী। ইতিউতি করে কিছু বলবে তার পূর্বেই রিমি বেগম উত্তর করল, ও আজ ও বান্ধবীর সাথে একটু ঘুরতে যাবে, কাল বলেছিল। বলে চুপ করে রইল আরহান বাবু। অর্থী একটু স্বস্তির শ্বাস ফেলে রিমি বেগমের কাছে পুনরায় আবদার জুড়ে দিতেই রিমি বেগম বলল, আলমারি থেকে যেটা খুশি নিয়ে যা, কিন্তু কখনো তো শাড়ি পরিসনি, সামলাতে পারবি তো? পারমিশন পেতেই অর্থীর মনটা ঝলমল করে উঠল। খুশি মনে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলল, খুব পারবো বড় আম্মু, এখন থেকে যে আমাকে অনেক কিছু সামলিয়ে চলতে হবে। শেষ বাক্যটি আসতে বলায় রুমে থাকা কেউই শুনতে পেল না। অর্থী বড় আম্মুর আলমারি খুলে দেখল শাড়ির সংখ্যা অগুন্তি। তার বড় আম্মু একটা শাড়ি অন্তঃপ্রাণ মহিলা, যখন যেটা পছন্দ হবে সেইটাই কিনে আনবে, হোক তা দামি অথবা কম দামি। তার বড় আম্মুর এই একটা ভালো দিক, মানুষটা গম্ভীর প্রকৃতির হলেও মনের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। কোনো জিনিস নিয়ে তেমন বাজবিচার করে না, আর করলেও দামি কম দামি ধনী গরিব এসব নিয়ে ফারাক করে না, যেন তিনি সাধারণের মধ্যে থেকেও অসাধারণ জিনিসটা খুঁজে আনতে পারে। হয়তো এই কারণেই গরিব ঘরের এক শ্যামারঙা মেয়ে তাদের বাড়ির বউ। অর্থী আলমারি থেকে একটা পছন্দসই শাড়ি বের করে নিয়ে বড় আম্মুর হাত বগলদাবা করে ধরে বলল, বড় আম্মু, চলো আমার রুমে, তুমি এখন আমাকে শাড়ি পরিয়ে দেবে। মেয়ের পাগলামি দেখে রিমি বেগম চটজলদি বলে উঠল, আরে ছাড়, আর এত সকালে তুই কোথায় যাবি? আমার এখন কাজ আছে, রান্না বসাতে হবে, আর তুই খেয়েই বের হবি, বুঝলি? না না বড় আম্মু, আমার এখন খাওয়ার সময় নেই, দ্রুতই যেতে হবে, তুমি আমার সাথে চলো, রান্না আজ কাজের লোক করে দেবে। অর্থী তার বড় আম্মুকে না ছেড়ে টানতে টানতে নিয়ে গেল। পেছন থেকে আরহান সাহেব উচ্চস্বরে বললেন, অর্থী আম্মু, যেখানেই যাও দ্রুত ফিরে আসবে, কিন্তু সন্ধ্যার পর বাইরে থাকা চলবে না। ঠিক আছে বড় আব্বু, বলেই নিজের বড় আম্মুকে নিয়ে চলে গেল। সুন্দর করে শাড়ি পরিয়ে দিল মেয়েকে রিমি বেগম। কাল নিজের বৌমাকে সাজিয়ে দিয়েছিল, আর আজ মেয়েকে। অর্থীর শাড়ি পরা শেষ হতেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। রিমি বেগম অর্থের কোমর সমান লম্বা চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়ে পিঠময় ছড়িয়ে দিল। দুপাশ থেকে কিছু চুল নিয়ে ক্লিপের সাহায্যে আটকে দিল। অর্থী বেশি সাজতে চাইল না, শুধুমাত্র কানে একজোড়া ছোট দুল পড়ল, মুখে হালকা প্রসাধনী আর ঠোঁটে সামান্য লিপ গ্লস নিল। ব্যাস, এতেই অর্থের সাজ সম্পূর্ণ। তবে আজ শাড়ি পরেছে বিধায় পায়ে একজোড়া নুপুর পেঁচালো, হাতে হাতে কিছু কাঁচের চুড়ি শাড়ির সাথে ম্যাচিং করে। এর মধ্যেই রুমে অর্থীর মায়ের আগমন ঘটল। বড়জা এখনও অবধি নিচে যায়নি বলে সে কাজের লোকদের কাজ বুঝিয়ে দিয়ে বড়জাকে খুঁজতে খুঁজতে মেয়ের রুম অবধি এসে পড়েছে। তবে সকাল সকাল মেয়েকে শাড়ি পরতে দেখে আশ্চর্য হলো। প্রথমত শাড়ি পরেছে এত সকালে, তার উপর শাড়িটা তার কাছে সস্তা মনে হতেই নাক মুখ কুঁচকে নিল। দ্রুত পায়ে এসে মেয়ের পেছনে দাঁড়িয়ে বলল, এই অর্থে তুই কি এত সকাল সকালই বের হবি নাকি? আর হঠাৎ শাড়ি পরেছিস যে? হ্যাঁ, এখনই বের হব আম্মু, আর ইচ্ছে হলো তাই পরলাম। মেয়ের হাবভাব কেমন জানি ঠিক মনে হলো না সাথী বেগমের। মেয়ের পানে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া স্বরে আওড়ালো, তুই সত্যিই তোর বান্ধবীর সাথে বের হচ্ছিস তো? আমার কেমন যেন মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। মা কি সব বুঝে ফেলল ভেবে পুনরায় মনে শঙ্কার সৃষ্টি হলো। তবুও সাহস নিয়ে জবাব দিল, উফ আম্মু, আমি কি এর আগে কখনো বের হইনি? তাহলে এমন করে বলছো কেন?
বিশ্বাস না হলে শিপুকে ফোন করে দেখো। এর আগে বের হয়েছিস, তবে এত তাড়া দেখিনি তোর মাঝে। না তো কখনো শাড়ি পরেছিস। অর্থি পুনরায় জবাব দিতে তার পূর্বেই রিমি বেগম বলে উঠল, এই ছোট, সকাল সকাল মেয়েটার সাথে কি শুরু করলি? ইচ্ছে হয়েছে শাড়ি পরেছে, এতে সমস্যা কোথায়? বড় জায়ের গম্ভীর স্বরের বাক্য শুনে সাথী বেগম একটু চুপ করলেন। মেয়েকে কিছু না বলে বড় জায়ের উদ্দেশ্যে তেরচা কঞ্জে বলল, ঠিক আছে, আমি কিছু বললাম না। সে ঘুরতে যাচ্ছে তাতেও আমার সমস্যা নেই, শুধু তাকে সাবধান করে দিও যেন আমাদের মিথ্যা বলে ভুল কিছু না করে। ভুল কিছু করলে তার দায় কিন্তু আমার না। জবাবে রিমি বেগম শুধু কঠোর চাহিনি দিল ছোট জায়ের পানে। এতেই সাথী বেগম চোখ সরিয়ে পুনরায় তা মেয়ের পানে নিবিষ্ট করে বলে উঠল, শাড়ি পরেছিস ভালো কথা, একটা দামি শাড়ি পরতি, এত সস্তা শাড়ি কেন পরলি? কথাটা বোধহয় রিমি বেগম বা অর্থির কারোরই পছন্দ হলো না। অর্থির তখন থেকে এত কথা শুনে মেজাজ খারাপ হলেও স্বরটাকে শান্ত রাখল। রিমি বেগম চুপ থাকলেও অর্থি বলে উঠল, মাঝে মাঝে সস্তা কোনো জিনিসও মন থেকে ধারণ করে দেখো আম্মু। কখনো কখনো সস্তা জিনিসের সৌন্দর্য মানুষের সৌন্দর্যতাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। মেয়ের আওড়ানো বাক্য শ্রবণ করে সাথী বেগম মুখ বাঁকালো। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, যেখানে যাওয়ার যাও, শুধু সন্ধ্যার পূর্বে ফিরে এসো, নয়তো তোমার আব্বু তোমাকে বকবে। অর্থি উঠে দাঁড়িয়ে নিজেকে আয়নায় আর একবার দেখে নিয়ে বড় আম্মুর দিকে ফিরে শুধালো, আমাকে কেমন লাগছে বড় আম্মু? বড় আম্মু মেয়ের কাছাকাছি এগিয়ে এলো। মেয়ের মুখে হাত বুলিয়ে মুচকি হেসে প্রতিউত্তর করল, আমার মেয়ে এমনিতেই সুন্দর, আর শাড়ি পরে আজ যেন পরীর মতো দেখতে লাগছে। বড় আম্মুর থেকে প্রশংসা পেয়ে আলতো হাসল অর্থি। একটা পার্স ব্যাগ নিয়ে বড় আম্মুর হাত ধরেই রুম থেকে বেরোলো। রিমি বেগম এবার একটু গম্ভীর হয়ে বলল, নিচে গিয়ে বসবি, না খেয়ে কোথাও বের হতে পারবি না। আমি দ্রুত কিছু একটা তৈরি করে দিচ্ছি। অর্থি আর বাদ সাধল না। রিমি বেগম দ্রুত নিচে এসে ডিম ভাজি আর রুটি তৈরি করে নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। আজ ছুটির দিন, আর সময় সবে 8টা পেরিয়েছে, তাই নিচে বাড়ির বড়রা কেউ আসেনি। তাই অর্থি দ্রুত খেয়ে দ্রুত বেরিয়ে পড়ল বাড়ি থেকে। নয়তো আব্বুর সামনে পড়লে সেও হাজারটা প্রশ্ন করে সেই এক কথাই আওড়াবে, দ্রুত বাড়ি ফিরে এসো। ঘড়ির কাঁটা 8:30 পেরিয়ে 9-এর কাছাকাছি আসতেই অর্থিও তার ভার্সিটির সম্মুখে এসে পৌঁছালো। বাড়ির ড্রাইভারকে এটা ওটা বুঝিয়ে পাঠিয়ে দিল। নির্ভার বলেছিল তাকে এখান থেকেই নিয়ে যাবে, তাই এক্সাইটমেন্টে দ্রুত চলে এসেছে। ছেলেটা এখনও এসেছে কিনা কে জানে, না আসলেও সমস্যা নেই, সে অপেক্ষা করে নিবে ভেবে ধীর পায়ে ভার্সিটি চত্বরে প্রবেশ করল। নির্ভারের কাল দাঁড়িয়ে থাকা গাছটার দিকে অগ্রসর হলো। কিছু দূর এগিয়ে যেতেই তার পা স্থির হলো। ওই তো সামনে নির্ভার দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত। সে তো ভেবেছিল লোকটা আসেইনি, কিন্তু ছেলেটা তো তার আগে এসে হাজির। আচ্ছা, নির্ভারও কি তার মতো এমন উদ্গীর হয়েছিল, নয়তো এত দ্রুত ছুটে এসেছে কেন? প্রশ্ন উদয় হলেও জবাব পেল না অর্থি, আর পেতেও চাইল না। জীবনে প্রথমবার ওই ছেলেটার জন্য শাড়ি পরে এখন তার সামনে যেতেই কেমন যেন লজ্জা লাগছে। যদি এই সাজ ছেলেটার মনোপুত না হয়, কিংবা বুঝতে পেরে যায় যে তার জন্যই এই শাড়ি পরেছে সে, তখন লাজ ভুলে সম্মুখে আরেকটু অগ্রসর হয়ে নির্ভারের সামনে দাঁড়ালো, তবে কোনো শব্দ উচ্চারণ করল না। সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ তুলে তাকালো নির্ভার। সম্মুখে নতুন রূপে সজ্জিত অর্থিকে দেখে নয়নযুগল স্থির হলো। চোখে মুখে তার মুগ্ধতার রেশ ফুটে উঠল। হৃৎকম্পন তীব্রতর হলো, গলা শুকিয়ে কাঠ হলো। নির্ভারের মনে হলো মেয়েটা আর তার প্রাণনাশ ঘটাতে এসেছে। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কেবল আশ্চর্য হয়ে মেয়েটার পানে চক্ষু নিবিষ্ট করে রইল। নির্ভারের মনে পড়ল রাতভর সে দু চোখের পাতা এক করতে পারেনি। অনেকবার ফোনটা হাতে নিয়ে ভেবেছিল মেয়েটার কাছে আবদার করে বলতে, অর্থি, কাল একটা শাড়ি পরে আসবে তুমি। হোক আমাদের ডেট একদিনের, হোক আমাদের পূর্ণতা সম্ভব নয়, তবুও কালকের দিনটায় যা হবে তা সাধারণের মাঝেও অসাধারণ হোক। প্রেমিক যুগলদের মতো আমাদেরও সুন্দর কিছু স্মৃতি তৈরি হোক, যা আজীবন আমি আমার হৃদগহীনে যত্ন করে রেখে দিব। কিন্তু কথাগুলো বলতে পারেনি, সাহস হয়নি মেয়েটাকে এমন ভয়ঙ্কর আবদার করতে। সামান্য একদিনের কাছে পাওয়ার লোভে মেয়েটাকে ডেকে নিল। মেয়েটাকে পরবর্তীতে কি করে সামলাবে তাই জানে না, আরও যদি এসব বায়না করত। কিন্তু মেয়েটা কি তার মনের কথা বুঝতে পেরেছিল যে সে না বলতেও মেয়েটা ঠিক তার মনের মতো সেজে এসে তার সামনে এসে দাঁড়িয়েছে? নাকি এসব করে তার মনে আরও কাছে পাওয়ার স্পৃহা জাগাতে এসেছে? অর্থি শুরু থেকেই মাথা নিচু করেছিল, তাই নির্ভারের এমন দৃষ্টি তার চক্ষুগোচর হয়নি। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও নির্ভারের থেকে কোনো আওয়াজ না পেয়ে চোখ তুলে তাকালো। তখনই দৃষ্টিতে দৃষ্টি মিলিত হলো দুজনার। এমন দৃষ্টিতে অর্থের মনে যেন প্রজাপতিরা নেচে উঠল। সে পুনরায় চোখ নমনীত করে শান্ত কণ্ঠে শুধালো, এত দ্রুত এসে পড়েছেন যে সিনিয়র? বাক্য শুনে নির্ভার নড়ে চড়ে দাঁড়ালো, গলা খাকড়ি দিয়ে বলল, এমনি ছুটির দিন, কাজ ছিল না তাই এখানে দাঁড়িয়েছিলাম। তুমি এত দ্রুত এলে যে? অর্থির বলতে ইচ্ছে হলো, আপনার সাথে দেখা হবে ভেবে বাড়িতে আমার মন টিকেনি। আপনার দেখা পাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়েছিল, তাই এই ব্যস্ততা। কিন্তু মুখে উচ্চারণ করল, ওই আমারও কোনো কাজ নেই, তাই আপনাকে যেন অপেক্ষা করতে না হয় তাই দ্রুত চলে এসেছি। জবাব পেয়ে নির্ভার আড়ালে কিঞ্চিত হাসল।
নিজের পকেট থেকে মানিব্যাগটা বের করে অর্থের সামনে ধরে বলল, এটা নাও আর খুলে দেখো। অর্থি তাকিয়ে একটু আশ্চর্য হলো, লোকটা তার মানিব্যাগ কেন দিল, আর খুলেই বা দেখতে বলছে কেন? সে প্রশ্ন করল না। নির্ভারের হাত থেকে ব্যাগটা নিয়ে খুলে দেখল সেখানে 1000 টাকার একটা নোট, 500 টাকার দুটো নোট, 50 টাকার একটা আর 20 টাকার একটা, আর কিছু ক্ষুদ্র কাগজের টুকরো আছে। কিন্তু এসব তাকে কেন দেখাচ্ছে বুঝল না অর্থি। ব্যাগটা বন্ধ করে নির্ভারের সামনে ধরে বলল, এটা আমাকে কেন দেখালেন? নির্ভার ব্যাগটা ধরল না। অর্থের সামনেই এক টুকরো হাসি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে উচ্চারণ করল, আমার কাছে এতটুকুই আছে, মাসের এখনও অনেক দিন বাকি। বন্ধুদের থেকে ধার নিয়ে কোনো মেয়ের সাথে ডেটে আসার ছেলে আমি নই। আর ঘুরতে গিয়ে তুমি কোনো দামি কোনো উপহার চেয়ে বসলে, অথচ আমি তখন দিতে পারলাম না। তোমার চোখে চোখ রাখতে লজ্জিত হলাম, এমন পরিস্থিতিতে পড়তে চাই না। তাই ওটা তোমার কাছেই রাখো। যেখানে যাওয়ার যাও বা খাও, এতটুকুর মাঝেই সীমাবদ্ধ। আর এটাই আমার যোগ্যতা, এতেই চালিয়ে নিতে হবে তোমার। নির্ভারকে এগিয়ে যেতে দেখে অর্থিও পিছে পিছে এগিয়ে গেল। কথাগুলো শুনে তার ঠিক কেমন অনুভূত হলো বুঝল না, তবে সে কখনো এমন শুনেছে বা দেখেছে বলে মনে পড়ে না যে কোনো ছেলে তার পার্স ব্যাগ ধরিয়ে দিয়ে এমন বলেছে বলে। সবাই তো শুধু শো অফ করতেই ব্যস্ত, টাকা না থাকলেও গার্লফ্রেন্ডের দামি দামি উপহার দিতে ব্যস্ত। নির্ভার যেমন তার যোগ্যতা বুঝাতে চাইছে, এটা ভেবে একটু খারাপ লাগলেও নির্ভার মিথ্যা না বলে এমন কাজ করাতে ভালোও লাগলো। মানিব্যাগটা আর ফেরত দিল না, নিজের কাছেই রাখল। গেটের কাছাকাছি এসে নিজেই একটা রিকশা ডেকে থামালো। জানে না তাদের গন্তব্য কোথায়, হয়তো রিকশায় চড়েই গন্তব্য ঠিক করবে। নিজে প্রথমে উঠতে গেলেও শাড়ি পরার অভ্যাস না থাকায় বারবার ব্যর্থ হচ্ছিল। এটা দেখে নির্ভার আগে উঠে তার একটা হাত বাড়িয়ে দিল অর্থির পানে। এই কাজে অর্থির মনে ভালো লাগাটা দ্বিগুণ বেড়ে গেল। নির্ভারের হাতের উপর নিজের একটা হাত রেখে রিকশায় উঠে দুজন পাশাপাশি বসল। রিকশায় জায়গা কম হওয়ায় দুজনের শরীর পরস্পরের সাথে আলতো মিশে রইল। দুজন বুঝতে পেরেও কোনো শব্দ ব্যয় করল না। রিকশা চড়ার অভ্যাস না থাকায় অকস্মাৎ রিকশা চলতে শুরু করতেই অর্থি ভয়ে দুলে উঠে নির্ভারের একটা হাত আঁকড়ে ধরল। পরক্ষণেই একটু ধাতস্থ হয়ে বুঝল সে নির্ভারের হাত আঁকড়ে আছে। বুঝতে পেরেও তা ছাড়ার ইচ্ছা হলো না। প্রথমত ভালোও লাগছে, আর দ্বিতীয়ত তখনও তার কিঞ্চিত ভয় লাগছিল। নির্ভারের এতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু অর্থির আড়ালেই অধরকোণে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলল। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে 4 বন্ধু, সাথে নিশাত আর রিমি। টেবিলে সব এনে সাজিয়ে দেখেছে বিধায় সবাই একসাথে খেতে বসে আর যে যার মতো নিয়ে খাচ্ছে। একটু পরেই সবাই চলে যাবে। ছোট আহাদ এখন তার মায়ের কোলে বসা, কিন্তু নিশাত পাশে বসাতে নিজের পাত থেকে একটু একটু খাবার মুখে তুলে দিচ্ছে, যা ছোট আহাদ কুটুস কুটুস করে খেতে ব্যস্ত। আবিদ, রায়ান আর প্রান্ত পাশাপাশি এক সারিতে বসেছে। রায়ান মাঝে বসা। রায়ান বউয়ের কাণ্ড দেখছে, আবার মুখে খাবার পুড়ছে। আবিদ খেতে খেতে নিশাত আর রায়ান উভয়ের পানে আর চোখে তাকিয়ে দেখল। মুখটাকে রায়ানের কাছাকাছি এগিয়ে এনে ছোট করে জিজ্ঞেস করল, দোস্ত, রাতে কিছু ঘটাতে পেরেছিস তো, নাকি আমাদের খাটনি বেকার গেল? কথাটা শুনতেই রায়ান আবিদের পানে কঠোর চাহিনি দেখালো। পুনরায় আবার খাবাতে মন দিল। আবিদ একটু চুপ থেকে পুনরায় কিছু ভেবে অবাক হয়ে আওড়ালো, এই, তুই প্রথম দিনের মতো ঘুমিয়ে পড়িসনি তো আবার? তার মানে তোর দ্বারা কিছুই হয়নি, তাই না? ছোট করে বলায় রায়ান বাদে কথাগুলো কেউই শুনল না। এবারের বাক্য শুনে আর কঠোর চাহিনি দিল না রায়ান, শুধু নিজের মতো বিড়বিড় করে উঠে পড়ল, তুই কিছু হতে দিলি কোথায় বেয়াদব? এত ছোট করে উচ্চারণ করল যে আবিদও শুনতে পেল না। সবাই মিলে টুকটাক কথা বলে নিজেদের ব্রেকফাস্ট শেষ করল। খাওয়া শেষ করে কিছু মুহূর্ত জিরিয়ে নিয়ে সবাই যার যার বাড়ির দিকে রওনা হলো। নিশাত আহাদকে আদর করে দিয়ে রিমি এবং বাকি সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসল। পরক্ষণে রায়ানও সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে চড়ে গাড়ি স্টার্ট দিল। রাস্তায় জ্যাম না থাকায় আধ ঘন্টার মধ্যে নিজেদের বাড়ির সামনে এসে হাজির হলো। সকালের ঘটনার পর থেকে নিশাত লজ্জায় রায়ানের সাথে কোনো বাক্য ব্যয়ই করেনি। হয়তো রায়ানও এটা বুঝতে পেরেছিল, তাই নিজেও কোনো কথা বলেনি। তবে এখন গেটের সামনে গাড়ি থামিয়ে রায়ান তার কালকের পরিধানকৃত ব্লেজারটা নিশাতের হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, আমি একটু হাসপাতালে যাব, তুমি বাড়ি যাও। নিশাত কোনো বাক্যালাপ না করে ব্লেজারটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে গেট পেরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। রায়ান গাড়ি থেকেই নিশাতকে সদর দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করতে দেখতে পেয়েই নিজের গাড়ি ছুটিয়ে হাসপাতালের দিকে অগ্রসর হল।